কিরে রূপা, এমন থম খেয়ে দাঁড়িয়েছিস কেন? কিছু হয়েছে? ফুপির আওয়াজে ঘোর কাটলো আমার। এতক্ষণ কোথায় হারিয়ে গেছিলাম নিজেই জানি না। কি ভাবলাম সেটাও ঠিক মনে করতে পারছি না। শুধু বারবার তাসফি ভাইয়ার সে কথাগুলোতেই এসে আটকে যাচ্ছি। কথাগুলোর সমীকরণ মেলাতে গিয়েও বারংবার ব্যর্থ হয়েছি। উনি মন থেকে চান আমি ওনার রুমে থাকি, নাকি আবারও তার বিখ্যাত বিখ্যাত খোঁটা দেওয়ার পায়ে তাড়া করছেন? না, উনি কিছু না বললেও ওনার সাথে থাকা সম্ভব না আমার। ওনাকে দেখে আগের চেয়ে ভয়টা কেটে গেলেও একসাথে থাকা সম্ভব নয়। পরে দেখা যাচ্ছে বুকের বাঁ পাশে টিপ টিপ শব্দ দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে, আর সেখান থেকে হার্টের রোগী হয়ে বিনা টিকিটে ওপরে চলে যেতে হচ্ছে। কিরে, কিছু বলিস না কেন? শরীরকে আরো খারাপ লাগছে? তাসফিকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে? আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল ফুপি। বজ্জাত লোকটা চিন্তা বাদ দিয়ে ফুপির দিকে তাকে হালকা হাসি দিলাম। বললাম, না ফুপি, একদম ফিট আছি, কোথাও নিয়ে যেতে হবে না। তাহলে কি ভাবছিস এত? এখনো ফ্রেশ হতে পারিসনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কিছু খেয়ে নে। সারাদিন জার্নি করে মুখে তো কিচ্ছু তুলিসনি। খাবারের কথা শুনে খিদে পেয়ে গেল আমার। জার্নিতে থাকাকালীন সময়টা হাজার চেষ্টা করেও গলা দিয়ে খাবার নামে না আমার। বগুড়া থেকে ঢাকা আসায় 5 থেকে 6 ঘন্টা জার্নিতে ফুপিও তাসফি ভাইয়া জোর করেও কিছু খাওয়াতে পারেনি আমায়। একটাই ভয়, যদি বাসের মধ্যে এতগুলো মানুষের সামনে বমি করে দেই তাহলে আমার ইজ্জতের ছিটে ফোটাও থাকবে না। এখন খাওয়ার কথা শুনে খিদেটা মাথা চালা দিয়ে উঠেছে। এখন কিছু একটা না খেতে পারলে শান্তি নেই, তার আগে ফ্রেশ হওয়াটা জরুরি। তাই লাগেজটা নিতে নিতে ফুপিকে বললাম, সত্যি এখন অনেক খিদে পেয়েছে ফুপি, আগে ফ্রেশ হয়ে নেই, চলো আমাকে রুম দেখিয়ে দাও। ও মা, কিসের রুম দেখিয়ে দেবো তোকে আবার? কি আবার? আমি যে রুমে থাকবো সেই রুম দেখিয়ে দিবা? ওই রুমেই একেবারে এগুলো রেখে ফ্রেশ হয়ে নেই। আমার কথায় হাসলো ফুপি, বলল, কেন রে, এই রুমটা কি তোর পছন্দ হয়নি? এখানেই তো তুই থাকবি। এবারও চমকে উঠলাম কিছুটা। ফুপিও দেখি একই সুরে তাল মেলাচ্ছে। তাহলে কি তাসফি ভাই অন্য রুমে থাকবেন? সেজন্য কি তাসফি ভাই ও ফুপ্পি আমাকে এই রুমের কথা বলছে? হঠাৎ আনন্দে মনটা ছেয়ে গেল। ইস, এ কথা তো ভাবিনি আমি। তবুও শিওর হওয়ার জন্য ফুপ্পিকে বললাম, এটা তো তাসফি ভাইয়ের রুম। তোমার এই বজ্জাত রাগী ছেলে কি ওনার এই রুমটা অ্যালাউ করবে আমাকে থাকতে? আর আমাকে ওনার রুমে থাকতে দিয়ে উনি অন্য রুমে থাকতে পারবেন তো? আমার কথায় হেসে উঠল ফুপি। মনে হলো কোনো মজার কথা শুনিয়েছি ফুপিকে। আমার মাথায় আস্তে করে বাড়ি মেরে বলল, তাসফি ঠিক করে, তুই একটা গাধা। সহজ কথা কিছুতেই বুঝতে চাস না, কিন্তু হ্যাঁ, কঠিন কথাগুলি ঠিকই ধরে ফেলিস। ফুপি, তুমিও? তা নয় তো কি, তাসফি অন্য রুমে থাকবে কেন? আর ও এখানে থাকলে তুই থাকবি নাই বা কেন? শোন বুড়ি, তাসফি এখন আর তোর শুধু ভাই নেই, এখন তোদের সম্পর্কের আলাদা একটা নাম হয়েছে। যেভাবেই হোক জুড়ে গেছিস একে অন্যের সাথে। ছোট থেকে তো তাসফিকে ভাই হিসাবে দেখছিস, ওর গলার শাসন দেখেছিস, রাগ দেখেছিস। একটাবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে স্বামী রূপে দেখার চেষ্টা কর, তাহলে অন্য তাসফিকে দেখতে পাবি। শাসনের মাঝে কেয়ার, রাগের মাঝে ভালোবাসা খুঁজে পাবি। সেটা দূরে থেকে সম্ভব নয়। একসাথে থাক, একে অপরকে সময় দে, তবেই এগুলো চোখে পড়বে। আমার ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর, দেখবি নিরাশ হবি না। খুব মনোযোগ দিয়ে শুনলাম ফুপির কথাগুলো পিছুটা হলেও সত্যি। 1.5-2 মাস আগে থেকে অন্যরকম ভাবেই খেয়াল করছি ওনাকে। মাঝে মাঝে গুলিয়ে ফেলি আগের তাসফি ভাইয়ের সাথে এখনকার তাসফি ভাইকে। সত্যি কি তাহলে অন্য এক সত্তা লুকিয়ে আছে ওনার মাঝে? লুকিয়ে আছে তাসফি ভাইয়ের মাঝে তাশরিফ রওনা তাসফির অন্য আরেকটা রূপ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তা না হলে উনি কেন আমায় অজস্র পবিত্রতাময় ভালোবাসা মেশানো আবেগময় কথাগুলো বলবেন? তাহলে কি উনি আমাকে নিয়ে কিছু ফিল করেন, নাকি আমার মতোই মায়ায় জড়িয়ে নিয়েছেন নিজেকে? শরীর জুড়ে এক শুষ্ক শিহরণ বয়ে গেল আমার মনে। আবারও কানের কোঠায় এসে বাড়ি খেতে লাগলো ওনার বলা কথাগুলো। চলে যাচ্ছ যে, ইউনো, এই রুমে থাকার তোমার রাইট আছে। কাগজে কলমে, আইনে, পাড়া প্রতিবেশীদের চোখে, এমনকি সারা পৃথিবীর সামনে তুমি আমার একমাত্র বিয়ে করাবো। সো তুমি বললে আজ থেকে আমার রুমে আমার সাথে এখানেই থাকতে পারো। তুমি বললে আজ থেকে তোমার কল্পনাময় ঘর আর পাগল বরটার সাথে পার্মানেন্ট ভাবে থাকতে পারো এখানে, কেউ না করবে না কিন্তু। তাহলে কি সত্যি আমি বললে আজ থেকে এই ঘর আমার করে নিতে পারি? মেয়েদের বিয়ের পর কি এভাবেই আপন করে নিতে হয় অন্য একটা ঘরকে, অন্য একটা সংসারকে? যুগ যুগ ধরে তো ঠিক এমনটাই হয়ে আসছে। আম্মু, বড় মা, ফুপ্পি, হিমি আপু সবাই তো এই ধারাই চলছে, আপন করে নিয়েছে অন্য একটা সংসারকে। তাহলে আমার ক্ষেত্রে এমন হবে না কেন? এমনটা না হলেই তো ভুল হবে। এটা তো এখন থেকে আমার ঘর, আমার সংসার, আমার বর। আবারও এক নাম না জানা শিহরণ বয়ে গেল শরীর ও মন জুড়ে। কেঁপে উঠলাম কিছুটা। আমার বর শব্দ দুটো মাথায় খেলতেই প্রচণ্ড জোরে ধকধক করে উঠল বুকের বাঁ পাশে। খুপি গায়ে হাত দিয়ে হালকা ঝাঁপিয়ে উঠল। ভাবনাগুলো ছুটে চমকে উঠে তাকালাম ফুপ্পির দিকে। ফুপ্পি, আসলে আমি ওনার সাথে সারাদিন কি তোমার মাথা মোটা ভাস্তিকে নিয়ে পড়ে থাকবা? আমো, ছেলের দিকে কি একটু নজর দিবা নাকি? নিজ থেকে চিৎকার করে বলে উঠলেন তাসফি ভাইয়া। একটু থেমে আবারও বলা শুরু করলেন, তোমার ভাস্তি তো আস্ত একটা গাধা, তার তো সারাদিন না খেয়ে থাকলেও চলে, কিন্তু আমি তো একটা মানুষ নাকি? আমার তো ক্ষুধা লাগে। এবার দয়া করে নিচে এসে কিছু খেতে দিয়ে উদ্ধার করো। আর দেরি করিস না আম্মু, তাসফি কিন্তু এবার খুব রেগে যাবে। আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয়।
কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না ফুপ্পি, চলে গেল নিচে। আমিও এক আকাশ সমান হতাশা, অস্বস্তি আর লজ্জা নিয়ে ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে চলে গেলাম ওনার বাথরুমে। ফুপ্পি বলে মাথা রেখে সোফায় শুয়ে আছি, দুজনের মুখেই কোনো কথা নেই, সম্পূর্ণ মনোযোগ টিভির দিকে। রাত 10:30 বেজে গেছে, সেদিকে কারোরই যেন খেয়াল নেই। সম্পূর্ণ মনোযোগ শুধু টিভিতে চলা রাবনে বানাদি জোরে সিনেমাটার দিকে। সিনেমাটা বরাবরই আমার ভীষণ প্রিয় মুভির তালিকায় রয়েছে। অসংখ্যবার মুভিটা দেখলেও যখনই চোখের সামনে আসে তখনই আবার দেখা হয়। আজকে আমার সাথে ফুপিও যোগ দিয়েছে, তাসফি ভাইয়া বাসায় নেই। বিকালে খাবার খেয়েই বেরিয়ে গেছেন বন্ধুদের সাথে দেখা করতে। বিকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তবু আল্লাহর বান্দার বাসায় আসার নাম নেই। ফুপি ফোন দিয়ে আসতে বললেই বলে আমার জন্য অপেক্ষা করতে না, তোমরা খেয়ে নিও, আমি বাইরে বন্ধুদের সাথে খেয়ে তারপর ফিরবো। তাই আর দুজনে অপেক্ষা না করে খেয়ে টিভির সামনে এসে বসে পড়ি। গল্প করতে করতে টিভি চ্যানেল পাল্টাতে লাগলাম। হঠাৎ মুভিটা দেখে ফুপি আর আমি মিলে দেখা শুরু করলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল পরপর 2বার, কিন্তু কিছুতেই আমাদের ধ্যান ভাঙল না। চুপচাপ টিভি দেখেই যাচ্ছি। একটু পর আবারও বেজে উঠল কলিং বেল, এবারও উঠলাম না কেউ। আরও 2বার বেজে উঠল। ফুপি টিভির দিকে মনোযোগ রেখে আমাকে বলল, যা তো মা, রূপা দরজাটি একটু খুলে দিয়ে না মা, তাসফি এসেছে মনে হয়। তুমি যাও, এটুকু কিছুতেই মিস করা যাবে না। আমিও টিভির দিকে তাকিয়ে কথাই বলে দিলাম। ফুপি হয়তো শুনলো না আমার কথা, প্রত্যুত্তরে বললো, এমন করিস না মা, তুই তো অনেক দেখেছিস, আমাকে একটু দেখতে দে। গভীরভাবে জোরে জোরে কলিং বেল বেজে উঠলো আরো কয়েকবার। ফুপি আবার আমাকে বলে উঠলো, যা মা, দরজাটা খুলে দিয়ায়। প্রত্যুত্তরে কিছু না বলে টিভির দিকে তাকিয়েই উঠে বসলাম। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ছুটে চলে গেলাম দরজার কাছে। ড্রয়িং রুমের দরজা খুলে একইভাবে ছুটে মেইন গেটের দরজার কাছে গেলাম। দেখতে পেলাম তাসফি ভাইয়া দাঁড়িয়ে আছেন। কোনো রকমে মেইন গেট খুলে দিয়ে সেভাবে ছুটের ভেতরে চলে আসলাম। ফুপির কোলে মাথা রেখে একই ভঙ্গিতে শুয়ে টিভিতে মনোযোগ দিলাম। হঠাৎ টিভির পর্দায় অন্ধকার ছেয়ে যেতেই মনোযোগ সরে গেল সেদিক থেকে। ভাবলাম বিদ্যুৎ চলে গেছে হয়তো। ফুপির কথায় বুঝতে পারলাম টিভিটা অফ করা হয়েছে। টিভি অফ করলি কেন তাসফি? দেখছিস না সিনেমা দেখছি, দে রিমোটটা দে। বাহ, আমি তো ভাবলাম দুজনে নাকি সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে গেছো, তাই কলিং বেলের আওয়াজ শুনতে পাচ্ছ না। কিন্তু না, এরা তো টিভির ভিতরে ঢুকে গেছে। উফ, মুভিটার শেষ সময় এসে এভাবে যদি বন্ধ করে টিভিটা, কেমন বিরক্তটা লাগে। তাই ফুপির সাথে আমিও তাল মিলিয়ে বললাম, টিভির মাঝে কেউ ঢুকতে পারে নাকি? আপনি রিমোটটা দেন তো। ইস, আর অল্প একটু আছে, এ সময় এসে ঝগড়া না বাঁধালেই হতো না আপনার। বলে তাসফি ভাইয়ার হাত থেকে রিমোটটা নিতে গেলাম, কিন্তু পারলাম না। দে না আব্বু, আর একটু আছে, দেখতে দে। একদম না, এটাই তোমাদের শাস্তি। কখন থেকে বেল বাজাচ্ছি, একটা খেয়াল নেই সেদিকে তোমাদের। বাড়িতে চুরি হয়ে গেলেও কোনো হুঁশ থাকবে না তোমাদের। ফুপি ভাস্তি দুইটাই এক, মাথার মধ্যে ঘিলু টিলু তো কিচ্ছু নাই। দুটোই এক বংশের কিনা। রাগ হলো ওনার কথায়। তেতে উঠে বলতে লাগলাম, দেখুন আপনি কিন্তু আমাদের অপমান করছেন। তুই তো চুপ করে থাক, কাল যে ভর্তির জন্য ভার্সিটিতে যেতে হবে সেই খেয়াল আছে তো? বেয়াদব, সকালে তো উঠতে পারবি না, আর এখানে সিনেমা পার্টি করছিস। আমার তো মনেই ছিল না, রূপা ঘুমিয়ে পড় গিয়ে, তা না হলে সকালে উঠতে পারবি না। হতাশ হলাম এবার। তার মানে মুভিটা শেষটুকু আর দেখা হলো না। বজ্জাত লোক একটা, একটু দেখতে দিলে কি এমন হতো? ফুপির দিকে তাকালাম, আস্তে করে বললাম, চলো ঘুমাবো। ফুপি অবাক হয়ে তাকালো আমার দিকে, বলল, আমি আবার কোথায় যাব? তুই ওপরে গিয়ে ঘুমিয়ে পড়। উপরে কেন? হঠাৎ মনে হলো আমার তো ওপরে তাসফি ভাইয়ের রুমে তাসফি ভাইয়ের সাথে থাকার কথা, ভুলেই তো গেছিলাম। ইস, কিভাবে থাকবো আমি ওনার সাথে? না না, কিছুতেই না। রুমটা আমার কল্পনাময় হলেও ওনার সাথে এক ঘরে থাকা কিছুতেই সম্ভব না। সেই সাহসটা আমার হবে না। না না, মানে তোমার সাথে থাকি না ফুপি। বিকেলে তোকে এত কিছু বললাম, সে কথাগুলো অন্তত একবার চিন্তা কর, বাকি আর কিছু মাথায় আনিস না। ফুপির কথা শুনে তাসফি ভাইয়ের দিকে একবার তাকালাম। আমার দিকেই তাকিয়ে আছেন উনি। আর তাকানো দেখে আমাকে উদ্দেশ্য করে ফুপিকে বললেন, আম্মু, এই গাধাটাকে তোমার ভাস্তি ট্রিট না করে ছেলের বউ হিসাবে ট্রিট করো। দেখবে দুদিনেই একদম সোজা হয়ে গেছে, আর তোমার কথাও অক্ষরে অক্ষরে পালন করছে। ফুপি হেসে উঠল। আমি শুধু দুজনের দিকে তাকিয়েই আছি। আজকাল তাসফি ভাইয়ের কথাগুলো হজম করতে অনেক সময় লাগছে আমার। এখন তোমার বৌমাকে বলো তোমার ছেলে কফি খাবে, চটপট এক কাপ কফি বানিয়ে আমার রুমে যেন নিয়ে আসে। বৌমা, তাড়াতাড়ি আমার ছেলের জন্য কফি বানিয়ে রুমে নিয়ে যাও। ছেলেটা আমার অনেক ক্লান্ত হয়ে বাসে এসছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তাসফি ভাইয়া আর ফুপির দিকে। মুখটা অটোমেটিক হা হয়ে গেছে যেন। ফুপি সব কি বলছে আমার? ওনার কথায় তাল মিলিয়ে দুজনে মিলে কি মজা নিচ্ছে আমার। আমাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি আবারও বলে উঠল, কি হলো বৌমা? কি বললাম শুনতে পাওনি? যাও তাড়াতাড়ি কফিটা বানিয়ে আনো। আজকাল বৌদের নিয়ে আর পারি না বাপু, সংসারের কোনো কাজ করতে চায় না, শুধু রং ঢং করতে জানে। কি হচ্ছে সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। ফুপি এগুলো কি শুরু করলো? তাসফি ভাইয়ের দিকে তাকালাম, মুস্কি হেসে তাকিয়ে আছে আমার দিকে। ভুরু নাড়িয়ে চোখ দিয়ে ইশারা করছে আমাকে কফি বানানোর জন্য। ভাবলাম ফুপির কঠিন কঠিন কথাগুলো শোনার চাইতে ওনার জন্য কফি বানানোটা অনেক সহজ। তাই আর দেরি না করে চলে গেলাম রান্নাঘরে।
চুলায় গরম পানি বসাতেই ড্রয়িং রুমে থেকে ফুপ্পি আর তাসফিফ ভাইয়ের হাসির জোরে আওয়াজ শুনতে পেলাম। তার মানে সত্যি দুজনে মিলে মজা লুটছিল আমার। আর আমিও বোকার মতো বজ্জাটার জন্য কফি বানাতে চলে আসলাম। উফ রূপা, তুই সত্যি একটা গাধি। কফি বানিয়ে ড্রয়িং রুমে এসে তাসফিফ ভাইয়ের হাতে দিতে চাইলে উনি বলে উঠলেন, কফিটা নিয়ে তাড়াতাড়ি রুমে আয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোকে দিয়ে আবার বানিয়ে নিব। গটগট করে চলে গেলেন ওপরে। বজ্জাত বদমাইশ লোক একটা। দুহাত নাচিয়ে নাচিয়ে ওপরে চলে গেল, কিন্তু কফিটা নিল না। আমাকে খাটিয়ে কি যে শান্তি পায় উনি ভালো জানে। হঠাৎ ফুপি আমায় আলতো করে জড়িয়ে ধরলো। বাজে চিন্তা বাদ দিয়ে যেটা হচ্ছে বা ভবিষ্যতে যেটা হবে সেটা নিয়ে ভাব। এখন তাড়াতাড়ি করে ওপরে যা, তা না হলে কিন্তু আবার শাশুড়ির রূপে ফিরে আসবো। ফুপ্পি, আমি কিন্তু দরজা লক করে ঘুমাবো, তাই নিচে আসা চিন্তা ভাবনা একদম বাদ দিয়ে দিস বলে দিলাম। আর কিছু বলা রইল না আমার। কি বা বলবো আমি, মা ছেলে তো আমার উপর জুলুম করা শুরু করে দিয়েছে এক প্রকার। না, এসব চিন্তা করে কোনো কাজ নেই আর, বরং কফিটা আগে দেওয়া প্রয়োজন ওনাকে। তা না হলে দেখা যাচ্ছে আবার আমাকে কফি বানাতে আসতে হবে। ওপরে দেওয়ার সময় ফুপির দিকে তাকিয়ে বললাম, মা ছেলে দুটাই বজ্জাত। আমার কথা গায়ে না লাগিয়ে হেসে উঠল ফুপি। চোখ দিয়ে ইশারা করলো ওপরে যেতে। আমিও আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। রুমে যেতে যেতে তাসফিফ ভাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে লাগলাম মনে মনে।